আছে, ভিন্ন ভাষা আছে, ভিন্ন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সবকিছুই আছে। সেই অর্থে কিন্তু আমরা আদিবাসী বলছি। কিন্তু এখানে 2 দিন পর আসলে বা আদিবাসী দিবস যখনই আসে তখন কিন্তু রাষ্ট্রপক্ষের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা বলা শুরু করে ওরা তো থাইল্যান্ড থেকে আসছে, ওরা তো মায়ানমার থেকে আসছে, এই ধরনের যে পপুলিস্ট কথাবার্তাগুলো বলা শুরু করে, যার কারণে পুরো বাংলাদেশের মানুষের কাছে যেভাবে মিস ইনফরমেশন ছড়ানো যায় ঠিক সেভাবে খুব খুব সুন্দর মতো কিন্তু করছে। কিন্তু তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে মনে হয় যে এই 3 পার্বত্য জেলা সহ পুরো বাংলাদেশে যত সব আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে তাদের রাজনৈতিক অধিকারটা আসলে কোথায়? আপনার কাছে যদি কোনো রাজনৈতিক অধিকার না থাকে তাহলে আসলে আপনি কোনো কিছু পাবেন না। কারণ পৃথিবীতে বা দুনিয়াতে বা বাংলাদেশে যা কিছু হয়, যা কিছু সিদ্ধান্ত হয় সবকিছু কিন্তু রাজনৈতিকভাবে হয়। এই যে রাজনৈতিকভাবে একটা জনগোষ্ঠীকে আপনি একপাশে সরিয়ে রেখেছেন এবং একইভাবে 2 দিন পর আপনি তকমা দিচ্ছেন সেই তথাকথিত উপজাতি, তথাকথিত ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে তকমাগুলোর মাধ্যমে একটা জনগোষ্ঠীকে, কিছু জনগোষ্ঠীকে যদি আপনি একটা জায়গায় সংকুচিত রাখছেন, সেটা হচ্ছে আপনার যে রাজনৈতিক দলের কি বলবো, মানে নিজেদের জায়গা থেকে ওরা আসলে এই জায়গায় কি বলবো সংকুচিত আমি মনে করি। একজন একটা রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত কি মানুষের কাছাকাছি থাকা, মানুষের অধিকার নিয়ে কথা বলা, কিন্তু শুধুমাত্র জাতিগত ধর্মীয়ভাবে পরিচয় ভিন্ন হওয়ার কারণে প্রতিটা রাজনৈতিক দল এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা মতো প্রয়োজনে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে। এবং আরেকটা অর্থ বা আরেকটা বিষয় সবসময় মানে এই জিনিসটা বলা হয়ে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা যদি গোটা সারা বিশ্বের কথা চিন্তা করি তাহলে গোটা বিশ্বের নৃ যে গোষ্ঠীগুলো আছে সেই দিক থেকে কিন্তু পুরো বাঙালি জাতীয় একটা নৃগোষ্ঠী মাত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী মাত্র। ঠিক একইভাবে হয়তোবা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করছে মূলধারা জনগোষ্ঠীর চেয়ে হয়তো আমরা সংখ্যায় ক্ষুদ্র হতে পারি, কিন্তু তাই বলে কি আপনি আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? কিংবা ভারতে যেসব মুসলমানরা বসবাস করে তারা কিন্তু ওই জায়গায় সংখ্যালঘু, তাই বলে কি ওখানকার যারা মুসলিমরা বসবাস করছে আপনারা কি তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? কিংবা আপনি কি বলবো লুসাই যারা বসবাস করছে এই জায়গায় হয়তো ক্ষুদ্র, তার সংখ্যায় অনেক ক্ষুদ্র, কিন্তু অন্য আরেকটা জায়গায় তারা কিন্তু একটা স্টেট তাদের একটা রাজ্য চালায়। মেঘালয় আমরা যদি দেখতে পাই সেখানে একটা নিজেদের জাতিগোষ্ঠীর মধ্যে গারো খাসিয়াদের মধ্যে তারা একটা রাজ্য চালায়। কিংবা মিজোরামে যদি দেখতে পাই সেখানে কিংবা ত্রিপুরাতে কিংবা হচ্ছে মণিপুরিতে বা নাগাল্যান্ডে ওরা কিন্তু নিজেদের মতো করে একটা স্টেটের মধ্যে থাকে। তাইলে আপনি যদি শুধুমাত্র সংখ্যা লঘু হওয়ার কারণে আপনি যদি কোনো একটা গোষ্ঠীকে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করেন তাহলে আপনার কি মনে হয় না আপনি বৃহৎ নৃগোষ্ঠী হয়েও যে বাকি যে ছোট ছোট জাতিগোষ্ঠী আছে তাদেরকে আপনি অসম্মান করছেন? এই যে নিজেদের মধ্যে অন্যজনকে স্বীকৃতি না দেওয়ার যে প্রবণতা, বরং আমার কাছে মনে হয় যে সেটা নিজেদের কাছে একটা ছোট লোকই হওয়ার একটা টেন্ডেন্সি, যেটা আসলে উচিত না। এবং আমরা মনে করি এই আদিবাসী কিংবা উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ের পিছনে যে সূক্ষ্ম বিষয়টাকে এখনো পর্যন্ত দাবাই রাখা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। কারণ একটা মানুষ যখন আইডেন্টিটি ক্রাইসিসে থাকে বা তাদেরকে আইডেন্টিটি ক্রাইসিসে রাখা হয় তাহলে তার বাকি যত সব ধরনের অধিকারের কথা সেগুলো কিন্তু মুখ্য থেকে মানে গৌণ হয়ে যায়। তখন তাদের কাছে এই ইনসিকিউরিটিটা, তাদের কাছে এই জিনিসটা যে তাদের তো আসলে পরিচয় নাই, তারা আবার কি রাজনীতি নিয়ে তার কি কথা বলবে, তারা কেন রাজনৈতিকভাবে সচেতন হবে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলো এখনো পর্যন্ত বিদ্যমান সেগুলো অ্যাড্রেস হওয়া খুবই জরুরি। কারণ আমরা দেখেছি 1980-র দশকে যে সেটেলমেন্ট প্রক্রিয়াটা হয়, তো সেই সেটেলমেন্ট প্রক্রিয়াটার পরে হিল ট্যাক্সের যে অবস্থা সেটা কিন্তু মোটামুটি অনেক খারাপভাবেই ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি রাষ্ট্র কর্তৃক বাংলাদেশের অন্যান্য যে সকল অঞ্চল থেকে যারা হয়তো ভূমিভাঙনের শিকার হয়েছে বা বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে হয়তো মনুষ্য সৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা মনে করি তারাও কিন্তু এক প্রকার রাষ্ট্র কর্তৃক এক ধরনের ভিকটিম, তাদেরকেও ভিকটিমাইজ করা হয়েছে। হয়তোবা তারা এখন 2 থেকে 3য় প্রজন্ম এখানে বসবাস করছে, কিন্তু ওইখানকার পাহাড়ি জনগোষ্ঠীর সাথে সেটেলমেন্ট হওয়ার পরবর্তী যে গোষ্ঠীটার সাথে যে যে দ্বন্দ্ব বা অন্তকুন্দল বা যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু রাষ্ট্র ষড়যন্ত্রের একটা কৌশল মাত্র। আমরা দেখেছি আমার বাসা লোগাংয়ের পাশে 1992 সালে
লোগাঙে একটা গণহত্যা হয়েছিল, এবং সেই গণহত্যা কারা চালিয়েছিল? এই যে 1980-র দশকের পরবর্তী সময় যে সেটেলমেন্ট প্রক্রিয়াটা হয়েছিল, সেই সেই একটা জনগোষ্ঠীর অংশধর, এবং সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় বাহিনীর একটা হাত ছিল। তো আমি যে জায়গা থেকে উঠে আসছি, সেই জায়গা যখন আমাদের কাস্টমারি লয়ের আমরা যেভাবে বসবাস করে আসছি যুগ যুগ ধরে, সেই জায়গা থেকে কোনো একটা মানুষ শুধুমাত্র সেটেলমেন্ট প্রক্রিয়ার কারণে এসে আমার উপর গণহত্যা চালিয়ে যাবে, আমার আইডেন্টিটি নিয়ে কথা বলবে, সেটা তো আমি মানতে পারবো না। কারণ আমরা মানে আদিবাসী জনগোষ্ঠী যারা বসবাস করছে, তারা কিন্তু একটা সামাজিক মালিকানার মধ্যে দিয়ে কিন্তু বসবাস করে। এই যে পার্বত্য চট্টগ্রামের মেইন একটা সমস্যা ভূমি সমস্যা, বাংলাদেশে যে ভূমি কমিশনটা হিলট্র্যাক্সকে নিয়ে যে গঠিত হয়েছিল, যখনই কোন একটা ভূমি কমিশন হিলট্র্যাক্সে কোন একটা সমাধান করতে চায়, কোন একটা মিটিং করতে যায়, তখন কিন্তু হিলট্র্যাক্সে অবরোধ শুরু হয়, হরতাল শুরু হয়, অথবা কমিশনের যে সদস্যগুলো আছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে ভূমির যে সমস্যাটা সেটা এখনো পর্যন্ত কিন্তু অমীমাংসিত। এবং একই সাথে জাতিগত যে পরিচয়টা সেটাকে এক জায়গায় লুকিয়ে রেখে এই যে তথাকথিত উপজাতি বা আদিবাসী বা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে দিয়ে রাখতে হয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, কোন একটা জাতিগোষ্ঠীকে টিকে থাকার জন্য তার যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার, এবং এই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য বাংলাদেশের যত সব রাজনৈতিক দল আছে, বাংলাদেশের যত ধরনের সরকার যখনই গঠিত হয়, তখন কিন্তু তারা এই কাজটা খুব সুশালুভাবে সুশৃঙ্খলভাবে এই জিনিসটা হচ্ছে কি বলবো পরিচালনা করে থাকে। এবং হিলট্র্যাক্সের হয়তো আপনারা জেনে থাকবেন যে 1997 সালে যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি কিন্তু এখনো পর্যন্ত একটা দোদুল্যমান অবস্থায় আছে। সেই চুক্তি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই, এবং আমরা জানি এই চুক্তি আসলে কখনোই কোনো দিনই বাস্তবায়ন হবে না, শুধুমাত্র এই চুক্তিটাকে একটা মূলার হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে। তো সেই চুক্তিটার বৈধতাও আসলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না। যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিটাও কিন্তু সাংবিধানিকভাবে এই চুক্তিটার কোনো বৈধতা নাই। এবং একই সাথে সেই চুক্তিটা যেহেতু আওয়ামী লীগ সরকার। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।